নির্বাচনে ফল যাই হোক বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। প্রচারণার উত্তাপ শেষে ভোট উৎসবের অপেক্ষা, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। অবাধ নিরপেক্ষ আয়োজনের প্রত্যাশা দেশবাসীর। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট ইইউ পর্যবেক্ষক দল। দেশজুড়ে ৩ স্তরের নিরাপত্তা বলয় জানালেন আইজিপি। এবং দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ পিছিয়ে ১৩তে বাংলাদেশ। অভ্যুত্থানের পরও সংস্কার না হওয়ায় হতাশ টিআইবি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। ভয়কে পেছনে ফেলে ১২ই ফেব্রুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন, আসন্ন নির্বাচন হবে গণতান্ত্রিক যাত্রায় ঐতিহাসিক মাইলফলক। ভোটের প্রচার পূর্ব শান্তিপূর্ণ হওয়ায় রাজনৈতিক দলগুলোর প্রশংসা করে নির্বাচনী ফলাফল যাই হোক জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বানও জানান অধ্যাপক ইউনূস। আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম। কিশোর কিশোরী, তরুণ তরুণী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন আর গণভোট সম্ভব হতো না। ১২ ফেব্রুয়ারি জাতির জন্য বহু আকাঙ্ক্ষার দিন। আর মাত্র একদিন পরেই সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভয়কে পেছনে ফেলে সাহস সঞ্চয় করে দেশবাসীকে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি ১৭ বছরের নিরাপত্তার জবাব দেবে। প্রচারণায় রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ অবস্থানের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ভোটের ফল যাই হোক জাতির বৃহত্তর স্বার্থকেই প্রাধান্য দিতে হবে। প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করেছেন এবং সাধারণ মানুষ সচেতন থেকেছেন। এই পরিবেশ হঠাৎ করে তৈরি হয়নি, এটি সম্মিলিত দায়িত্ববোধের ফল। এজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই দেশের সকল রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতিটি সদস্যকে। নির্বাচন কেন্দ্রিক যে কোনো গুজব থেকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। কেউ যেন সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনোভাবে গুজব না ছড়ায়। রাষ্ট্র কোনোভাবেই এই ধরনের আচরণ সহ্য করবে না। অবাধ সুষ্ঠু নির্বাচনে সরকার সার্বিক প্রস্তুতি শেষ করেছে জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এবার রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এবার রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনী। জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা, তাদের স্বামী স্ত্রী এবং উপদেষ্টাদের সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিবরণী প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্বামী স্ত্রীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো। নির্বাচনী প্রচারণা শেষে দেশে এখন ভোট উৎসবের অপেক্ষা। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। আজ কেন্দ্রে পৌঁছে যাবে সব সরঞ্জাম। শেষ মুহূর্তে নিরাপত্তার সার্বিক প্রস্তুতি সেরে নিচ্ছেন সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নাজমুল ইসলামকে সঙ্গে নিয়ে সুরাইয়া মুন্নির রিপোর্ট।
ভোট উৎসবের অপেক্ষায় বাংলাদেশ। একেবারে ক্ষণ গণনার দূরত্বে দাঁড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হবে ভোট। এ উপলক্ষে 299টি সংসদীয় আসনে সার্বিক প্রস্তুতি শেষ করেছে কমিশন। বুধবার সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রয়োজনীয় নির্বাচনী মালামাল সংগ্রহ করবেন। বিভিন্ন ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম। ভোট কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান ভোটাররা। গন্ডগোল করার কারোর প্রবণতা থাকে, ইচ্ছা থাকে, এটা ঠেকানো মুশকিল। সুষ্ঠুভাবে ভোট হলে যে যাক, আমার কথা হলো দল বিদল নাই, একজন তো যাইব। আমরা আশা করি ভালোই হবে, আর ভালো হলে তো আমাদের ভালো, সবার ভালো। আইনের মাধ্যমে সমাধান হবে না, সবাই যার যার দায়িত্ব থেকে সচেতন থাকতে হবে। সব রকমের প্রস্তুতি নিয়ে মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় নির্বাচন সংশ্লিষ্টরা। আমাদের এই স্কুলের নিরাপত্তা জোরদার হয়েছে, সরকারিভাবে অনেক নিরাপত্তা আছে, এবং আমাদের এই এলাকার মানুষও সবাই নিরাপদে যাতে ভোট দিতে পারে সেই এটাই আমরা নিশ্চিত করছি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা 24,779টি, আর মোট ভোটার 12,77,11,793 জন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের অপেক্ষায় সারা দেশের মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 12 ফেব্রুয়ারি হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। ইভার্স ইজাবস বলেছেন, সামগ্রিক নির্বাচনী পরিবেশ ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। Of course, there are more risky, less risky districts in the country, but at least our overall perception right now is that the state authorities have the situation under control. শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কোনো শঙ্কা নেই বলে ফের জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর আইজিপি বাহারুল আলম বলেছেন, নির্বাচনে সারা দেশে 3 স্তরের নিরাপত্তা বলয় থাকবে। পূর্বের ন্যায় কোনো রাজনৈতিক দলের পক্ষপাতী হয়ে পুলিশ বাহিনীর কাজ করার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। নির্বাচনী প্রচারণার যুদ্ধ শেষ, এখন অপেক্ষা 12 ফেব্রুয়ারির ভোট গ্রহণের জন্য। সেখানে নিরাপত্তার দায়িত্বে মাঠে থাকছে পুলিশের 1,87,603 জন সদস্য। নির্বাচনকে ঘিরে বিস্তৃত নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে বাহিনীর পক্ষ থেকে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম জানান, ভোটের আগে পরে দেশ জুড়ে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশ সদস্যরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতী হয়ে কাজ করবে না বলেও আশ্বস্ত করেন তিনি। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। আমরা চেষ্টা করছি যে 5 আগস্টের পরে সেই অপারেটিভ পুলিশ ফোর্স থেকে আমরা পিপল পুলিশ ফোর্স হয়। এদিকে ফরিদপুরের সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয় মতবিনিময় সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি বলেন, শান্তিপূর্ণ ভোট আয়োজনে সার্বিক প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে। শুধু আমাদের প্রশাসন না, আপনাদের সবার সহযোগিতা। এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো ধরনের শঙ্কা নাই। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাহিনী নিয়োগ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে টানা 4 দিনের ছুটি। ফলে রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। এতে সারা দেশেও প্রায় সব জায়গাতেই শিল্পাঞ্চল, গাজীপুরের ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিশেষ করে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে 3 গুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে। পুলিশ থাকে, এবার তো মনে করেন পুলিশ নাই রাস্তায়, যে কারণে যানজটটা অতিরিক্ত বেশি হয়ে গেছে। বেলা বাজে একটা, এর মধ্যে ওই ওয়ালটনে কাটা ঘুরে এনে আইলাম। ওই ফায়ার সার্ভিসের ওই রাস্তাটা আর একটু পাশে বাড়ান দরকার, হয়তো আইল্যান্ড একটু সিস্টেম করার দরকার। আগে গেছিলাম 300-400 টাকা করে ভাড়া, এখন চাচ্ছে 1500 টাকা, 2000 টাকা, 1000 টাকা নিচে যাবে না। কিন্তু অনেক এই যে এখনো জামজাটের মধ্যে পড়ে আছি, গাড়িও তো পাচ্ছি না, আর রাস্তায় তো যে জ্যাম।
একটি দল ভোটের জন্য ধর্মকে অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেন, ওই দলের মধ্যে জাল ভোটের প্রস্তুতি দেখা যাচ্ছে, যা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। একটি নির্দিষ্ট দলের ক্রমাগত অপপ্রচার সহিংস রাজনীতির ইঙ্গিত বহন করে বলেও মন্তব্য করেন মাহাদি আমিন। এদিকে ঠাকুরগাঁয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির নিরঙ্কুশ জয়ের বিষয়ে আশা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মুখপাত্র মাহদি আমিন। বলেন, বিএনপি চেয়ারম্যানের জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিবেচনায় জনসমর্থনের দিক দিয়ে তার দল সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমের ধারাবাহিক প্রতিবেদন, বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও জরিপের ফলাফল, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী জনসভায় স্বতঃস্ফূর্ত ও বিপুল উপস্থিতি এবং মাঠ পর্যায়ের বাস্তবতা সবকিছু মিলিয়ে এটি আজ স্পষ্ট যে জনসমর্থনের দিক থেকে বিএনপি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যদিও একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন কেন্দ্রিক নানা অপকৌশলের অভিযোগ তুলে মাহদি আমিন বলেন, ওই দলটি জাল ভোটের প্রস্তুতির পাশাপাশি ভোট কেনার চেষ্টা করছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এ ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অপচেষ্টাকে রাজনৈতিক দেউলিয়াত্ব বলে উল্লেখ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। স্বয়ং ওই দলের দলীয় প্রধানের আসনে টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চলছে। তাহলে চিন্তা করুন, দেশব্যাপী দলটি কি করছে। নির্বাচনী আচরণবিধির এই লঙ্ঘন, একাধারে জনবিচ্ছিন্নতা, আমরা এই ধরনের প্রতিটি ঘটনায় অতি দ্রুত স্থানীয় প্রশাসন তথা রিটার্নিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য বলেও মনে করেন মাহদি আমিন। সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। এদিকে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগ নেই। সরকারি কর্মচারী, কর্মকর্তা তারা তাদের দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক মতামত অনেকেরই থাকতে পারে, কিন্তু যখন আপনার দায়িত্ব আসে সেই দায়িত্ব পালন করতে আপনার সকলেরই উচিত হবে। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশাও জানান মির্জা ফখরুল। গণতন্ত্রের চর্চা করার সুযোগ সৃষ্টি হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা ৩ আসনের বিএনপি প্রার্থী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদের প্রার্থিতার বৈধতা নিয়ে একই আসনের জামাত প্রার্থীর লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার দুপুরে এই আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। অন্যদিকে একই ধরনের অভিযোগ তুলে ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে একই আসনে এনসিপি প্রার্থী নাহিদ ইসলামের করা লিভ টু আপিলের শুনানি পিছিয়েছে। জনগণের কাছে গিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করার যে সুযোগ ছিল, সেই সুযোগটা না নিয়ে টেকনিক্যাল কারণে রিটার্নিং কর্মকর্তার কাছে বিরুদ্ধে যে নির্বাচন কমিশনে গিয়ে হাইকোর্টে এসে, সুপ্রিম কোর্টে এসে তাদের মনোনয়নপত্র বাতিল করার এই টেন্ডেন্সি থেকে আমার মনে হচ্ছে জনগণের প্রতি তাদের তেমন কোনো আস্থা নেই। জনগণ তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবেন এই ব্যাপারে তারা স্থির বিশ্বাস আনতে পারছেন না বলেই আইন আদালতের আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে বাড়তি আগ্রহ আর উৎকণ্ঠায় রয়েছে ভারত। নতুন সরকার ক্ষমতায় এলে ঢাকায় আওয়ামী লীগে অভ্যস্ত হয়ে যাওয়া দিল্লির জন্য তা হবে নতুন এক বাস্তবতা। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এবং জামাতের সরকার গঠন অথবা সরকারে অন্তর্ভুক্ত হবে কিনা সেদিকে সতর্ক নজর রাখছে ভারত। তবে সম্পর্ক স্থিতিশীল ও স্বাভাবিক রাখা দুদেশের জন্যই মঙ্গলজনক বলছে রাষ্ট্রবিজ্ঞানীরা। উষা ফেরদৌসের রিপোর্ট।
দেশের রাজনীতিতে সংঘাত সহিংসতার সঙ্গে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে ধর্ণা ও দূতাবাসগুলোর ধারস্থ হওয়ার নজির বেশ পুরনো। এতে অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়। নির্বাচন দেশের মাটিতে হলেও মাঠে সরব উপস্থিতি দিল্লি, ওয়াশিংটন, ইসলামাবাদের। দেশ আরেকটি রাজনৈতিক সন্ধিক্ষণে, তাই অর্থনৈতিক সংকট, বেকারত্ব, দারিদ্র্য আর নতুন কাজের সুযোগ তৈরি না হওয়ার সংকট মোকাবেলায় প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ। আমাদের উচিত সবার সাথে মিলেমিশে চলা, সবার সাহায্য নেওয়া, যাতে সবার সাথে ভালো সম্পর্ক বজায় থাকে সেই চেষ্টা করা। সার্বভৌমত্ব, মানবিক মর্যাদা, আঞ্চলিক অখণ্ডতা, এই বিষয়গুলো বিবেচনা করে আমাদের অবশ্যই পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে, দেশের উন্নয়নের চাকা লাভবান হবে। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আমি কার সাথে কিভাবে সম্পর্ক বিল্ড আপ করছি। বিনিয়োগ থেকে শুরু করে সবকিছুই ঠিকঠাক হবে আন্তর্জাতিকভাবে বা দেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশে এর আগের 3টি নির্বাচনে ভারতীয় আধিপত্যের অভিযোগ উঠেছিল। এবার সেই অবস্থা নেই। বাংলাদেশ যেহেতু ইন্ডিয়ার একটা একদম চারিদিক থেকে ইন্ডিয়া ঘেরা একটা দেশ, আমাদের অর্থনীতি, রাজনীতি পুরোপুরিভাবে ইন্ডিয়ার একটা ব্যাপক প্রভাব আমরা বিগত সময়ে দেখেছি। তো এখন ইন্ডিয়ার সবচেয়ে বড়, তারা এটাও মনে করে যে বাংলাদেশ থেকে তাদের একটা সিকিউরিটি থ্রেট তৈরি হতে বিশেষ করে চিকেন নেক ইস্যুতে। তো সেই জায়গা থেকে ইন্ডিয়ার একটা বড় কনসার্ন আছে যে এখানে যে সরকারি আসুক কিন্তু সেটা যাতে তাদের সাথে একটা শান্তিপূর্ণ সরকার বা তাদের একটা হোল্ড থাকে এই সরকারের উপর। নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হবে। এর পাশাপাশি ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে, এমন প্রত্যাশা বিশ্লেষকদের। ইন্ডিয়া চেষ্টা করবে যে অবশ্যই তাদের সাথে আঘাত হয়েছে বা তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন হয়েছে, এই ধরনের কোনো সরকারকে ক্ষমতায় দেখতে বা এই ধরনের কোনো রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে। ইন্ডিয়ার বড় ইন্টারেস্ট হচ্ছে তাদের যাতে যে চিকেন নেক যে রাজ্যগুলোতে রয়েছে সেখানে যাতে অস্থিতিশীলতা তৈরি না হয়। বিএনপির ব্যাপারে দিল্লির মনোভাবও বর্তমানে বদলেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে আরও এক ধাপ পিছালো বাংলাদেশ। এতে বাংলাদেশের অবস্থান 13তম, যা গেল বছর ছিল 14তে। সূচকে বাংলাদেশের সঙ্গী আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ে। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সুফল মিললেও সংস্কারের অভাবে হাতছাড়া হয়েছে বড় সুযোগ। মনিরুল ইসলামের প্রতিবেদন। দুর্নীতির রাহুগ্রাস থেকে বের হতে পারছে না বাংলাদেশ, এই ধারণাটি আবারও পাকাপোক্ত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক। স্কেল 100 এর মধ্যে বাংলাদেশের স্কোর মাত্র 24, যেখানে বৈশ্বিক গড় স্কোর 42। টিআইবি বলছে এবার কোনো দেশই শতভাগ স্কোর অর্জন করতে পারেনি। 89 স্কোর নিয়ে সবচেয়ে পরিচ্ছন্ন দেশ হিসেবে শীর্ষে রয়েছে ডেনমার্ক। আর যৌথভাবে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান ও সোমালিয়া। নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়েও অনেক পিছিয়ে বাংলাদেশ। এমনকি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পরই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বাজে অবস্থান এখন ঢাকার। যে সমস্ত দেশগুলো গড় স্কোর যে 42, তার তুলনায় কম যে স্কোর পেয়েছে সেই সমস্ত দেশগুলোকে বিশ্বের 80% মানুষের বসবাস, আমরা তার অন্তর্ভুক্ত এবং আমরা তাদের মতো ভেরি সিরিয়াস করাপশন প্রবলেম দ্বারা জর্জরিত। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মাঠ পর্যায়ের দুর্নীতি আর রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার দুর্বলতায় সূচকের উন্নয়ন ঘটছে না। রাষ্ট্র সংস্কার করে ফেলবে, বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করে ফেলবে, এই প্রত্যাশা কিন্তু ছিল না, কিন্তু ছিল যে ফাউন্ডেশন তৈরি করবে, দৃষ্টান্ত স্থাপন করবে। সেখানে অন্তর্বর্তী সরকার অবশ্যই ব্যর্থতার পরিচয় দিয়েছে। পিছনে অন্যতম কারণটা কিন্তু শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের বিষয় না, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলোর যে পুরনো সংস্কৃতিতে ফিরে আসা। কেবল রাজনৈতিক পট পরিবর্তনই যথেষ্ট নয়, বরং প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত না করলে দুর্নীতির এই দুষ্ট চক্র থেকে মুক্তি মিলবে না বলেও মনে করেন ইফতেখারুজ্জামান। বৈশ্বিকভাবে দুর্নীতির ব্যাপকতা, গভীরতা বাড়ছে এবং এমন কান্ট্রিগুলোতে যেখানে হু ক্লেম টু বি ডেমোক্রেসিস। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সূচনা বক্তব্যের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মঙ্গলবার দুপুরে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
আর সাক্ষ্য গ্রহণ শুরু হবে 22 ফেব্রুয়ারি। এদিকে ট্রাইব্যুনালে 2-এ কুষ্টিয়ায় 6 জন হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হবে আগামী 17 ফেব্রুয়ারি। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে তাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য বিভিন্ন সলা পরামর্শ করেছেন, ষড়যন্ত্র করেছেন, মারণাস্ত্র, হেলিকপ্টার এবং সামরিক বাহিনী ব্যবহারের ব্যাপারে নিজেরা পরিকল্পনা করেছেন, প্রধানমন্ত্রীকে ইনফ্লুয়েন্স করেছেন এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি দেশ জুড়ে কিভাবে পাখির মতো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী 17 ফেব্রুয়ারি ডিফেন্স পক্ষের প্রথম সাক্ষীকে উপস্থাপনের জন্য আদালত তাদেরকে সময় দিয়েছেন। বাংলাদেশকে 90% পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র শূন্য শুল্ক সুবিধা দেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী নয়, তবে বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক 19% নামিয়ে আনাকে বড় অর্জন বলে দাবি করেন তিনি। মূল্যস্ফীতি সার্বিকভাবে কমছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, রমজানের বাজার দর দিয়েই অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন করবে জনগণ। এই চুক্তির মধ্যে আমাদের এই শর্ত যুক্ত আছে, যদি প্রয়োজন হয় আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট নোটিশ দিয়ে এই চুক্তি থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সেই মোটা দাগে আমাদের অর্জন, আমাদের 9 মাসের ঐকান্তিক প্রচেষ্টা, সরকার সামগ্রিকভাবে বাণিজ্য মন্ত্রণালয় বিশেষত এবং সরকারের সকল দপ্তর, মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার দপ্তর সামগ্রিক ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা এটা অর্জন করতে পেরেছি। অন্তর্বর্তী সরকারের মেয়াদের স্বল্পতার কারণে অনেক বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বিদ্যুৎ ভবনে জ্বালানি বিভাগের 5টি অ্যাপ উদ্বোধন এবং বিদ্যুৎ জ্বালানি সংক্রান্ত মাস্টার প্ল্যান নিয়ে পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আদানির বিদ্যুৎ প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা জানান, সেখান থেকে বিদ্যুৎ আনা বন্ধ করে সরকার নিজের ইচ্ছার বাস্তবায়ন করছে, বিষয়টি এমন নয়। সরকারের মেয়াদ নিয়ে যে একটা অনিশ্চয়তা, এটা কিন্তু ওই যে বিনিয়োগকে ব্যাহত করছে। সৌদি জ্বালানি মন্ত্রী, তো ওনাকে যখন আমরা বললাম যে আমাদের এখানে এই অপরচুনিটিস আছে বিদ্যুৎ জ্বালানি খাতে, তখন উনি বললেন যে তোমাদের গভর্নমেন্টের মেয়াদ কতদিন। তো এই জন্য আমি যেটা যে এই জন্য মেয়াদ, আরেকটা হচ্ছে যে বিদ্যুৎ জ্বালানি খাতে যে কোনো প্রকল্পে 2 বছর লাগে, 3 বছর লাগে, আপনারা জানেন। বসন্ত বরণ, ভালোবাসা দিবস ও মাতৃভাষা দিবসের আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় চলতি মৌসুমে ফুল বিক্রি নিয়ে উৎকণ্ঠায় যশোরের গদখালির চাষিরা। নির্বাচনের পর পরিবেশ কি হবে এ নিয়ে সংশয় তৈরি হয়েছে চাষি ও ব্যবসায়ীদের মধ্যে। পরিবহন সংকটে পড়লে ধসের মুখে পড়তে পারে ফুল ব্যবসা, আশঙ্কা চাষিদের। শিশির কুমার সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বাংলাদেশের ফুলের রাজ্য হিসেবে পরিচিত যশোরের ঝিকরগাছার গদখালি এবছর এখানে প্রায় 630 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হচ্ছে। 7000 চাষি ও শ্রমিক ফুল চাষের সাথে জড়িত। এখানে উৎপাদিত রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ 11 ধরনের ফুল। সারা বছর বাজারে ফুল সরবরাহ করলেও এখানকার চাষিদের মূল টার্গেট পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবে নির্বাচন উপলক্ষে এবছর ক্ষতির আশঙ্কায় তারা। 14 ফেব্রুয়ারির যে বেচা কেনাটা, এটা আসলে গাড়ি ঘোড়া ঠিকমতো আমরা শুনছি যে যাবে না, পরিবহনজাত করতে পারবো না, এই বিষয় নিয়ে আমরা আসলে একটা বিভ্রান্তের ভিতরে আছি। ফুল পরিচর্যা করছি যাতে করে বেশি দামে ফুল বেচতে পারি। নির্বাচন যদি সুস্থ হয় তাহলে আমাদের বেচা কেনাও ভালো হবে, আর নির্বাচন যদি অগোছালো বা সুস্থ না হয় তাহলে বেচা কেনাও ভালো হবে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে ফুল চাষি ও ব্যবসায়ীদের মুনাফা হবে, তা না হলে ক্ষতির মুখে পড়তে পারেন চাষিরা, বললেন ফুল বিপণন সমবায় সমিতির সভাপতি। কৃষকদের, ব্যবসায়ীদের যে লাভ মুনাফা হওয়ার যে সম্ভাবনা, সেটা স্বাভাবিক থাকলে হবে। আর যদি রাজনৈতিক পরিস্থিতি অস্বাভাবিক হয় তাহলে আমাদের এই ফুল সেক্টর ক্ষতির মুখে পড়বে বলে আমি মনে করি। তবে দিবসগুলোতে চাষিদের উৎপাদিত ফুল সারা দেশে সরবরাহ ও ভালো বাজার মূল্য পাবেন বলছেন কৃষি কর্মকর্তা। 12 ফেব্রুয়ারি আসন্ন নির্বাচন সঠিকভাবে সম্পন্ন হবে এবং এই নির্বাচন পরবর্তীতে যে দিবসগুলো থাকবে সেই দিবসগুলোতে আমাদের কৃষক ভাইয়েরা সঠিকভাবে তাদের উৎপাদিত এই ফুল সারা দেশে সরবরাহ করতে পারবে এবং তারা ভালো একটি
বাজার মূল্য পাবে বলে আমরা আশা করছি। আবহাওয়া অনুকূলে এবং প্রচুর ফুল উৎপাদন হওয়ায় চলতি মৌসুমে শত কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক লর্ডস পিটার ম্যান্ডেলসনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই ঘটনায় তার পদত্যাগ দাবি করেছেন স্কটিশ লেবার পার্টির নেতা আনাস সারোয়ার। গত 2 দিনে প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ 2 শীর্ষ কর্মকর্তার পদত্যাগের ফলে এই চাপ আরও বেড়েছে। বিতর্কিত মার্কিন ধনকুবের ও সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি ও এপস্টিনের সঙ্গে লর্ড ম্যান্ডেলসনের ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য সম্প্রতি সামনে আসে। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্বাচনে ফল যাই হোক বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। প্রচারণার উত্তাপ শেষে ভোট উৎসবের অপেক্ষা, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। অবাধ নিরপেক্ষ আয়োজনের প্রত্যাশা দেশবাসীর। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট ইইউ পর্যবেক্ষক দল। দেশজুড়ে 3 স্তরের নিরাপত্তা বলয়, জানালেন আইজিপি। এবং দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ পিছিয়ে 13তে বাংলাদেশ। অভ্যুত্থানের পরও সংস্কার না হওয়ায় হতাশ টিআইবি। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।